আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জিএসটির সাবজেক্ট চয়েস নিয়ে। ওয়েবসাইটে কিভাবে গুচ্ছের সাবজেক্ট চয়েসটা দিতে হয়, অর্থাৎ কিভাবে তুমি ওয়েবসাইটে প্রবেশ করে জিএসটির সাবজেক্ট লিস্টটা তৈরি করবে, সেই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন ভিডিও যেটা। এই ভিডিওতে আমি বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অর্থাৎ সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্য কিভাবে চয়েস দিবা, ওই চয়েস লিস্ট তৈরি করার প্রক্রিয়াটা সম্পূর্ণ A to Z দেখাবো। এইজন্য ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু এই ভিডিওতে যাবতীয় ইনফরমেশন, অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমার আর অন্য কোনো ধরনের কোশ্চেন থাকবে না। একদম ওয়েবসাইটের লিস্ট তৈরি করা থেকে বিশ্ববিদ্যালয় নির্বাচন সকল তথ্য এক ভিডিওতে দেখানো হবে। তো আর কথা না বলে ভিডিও টপিকে চলে যাওয়া যাক। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিওতে কি কি ধাপে আমরা কথা বলবো। তো এই ভিডিওতে যা যা থাকবে, দেখো ভিডিওর টপিক তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করার প্রক্রিয়া ওয়েবসাইটে প্রবেশ করে। তো প্রথমে দেখো এই ভিডিওতে যা যা থাকবে, আমি 4টা পার্টে এই ভিডিওটাকে ভাগ করেছি। পার্ট 1 এ আমরা সাবজেক্ট চয়েসের তারিখ এবং পেমেন্ট সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলা দেখব। পার্ট 2 তে আমরা র‍্যাংক অনুযায়ী বিশ্ববিদ্যালয় নির্বাচন করব, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে কোন বিশ্ববিদ্যালয়ের মান কেমন ভালো এবং কোন বিশ্ববিদ্যালয়ে আমাকে চয়েস দেওয়া উচিত। যারা ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছো, তোমরা জানো যে কোন বিশ্ববিদ্যালয়ে আমি কিভাবে ক্যাটাগরি ওয়াইজ দিয়েছিলাম। তো ওই সংক্রান্তই কথা বলবো। তো যেন এই ভিডিওটা যেহেতু একটা গুছানো কম্প্যাক্ট ভিডিও, এই জন্য এটাকে আবার রিভিউ করে দিব আর কি। তারপর পার্ট 3 এ দেখো আমি কি রাখছি যে পজিশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাইয়ের উপায়। দেখো পজিশন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাছাইয়ের উপায়, অর্থাৎ তোমার পজিশন, কারো পজিশন 3000, কারো পজিশন 5000, 10,000, 12,000, 15,000, 16,000। তো এরকম অনেক পজিশনের শিক্ষার্থী আছে। তো এই যে বিভিন্ন পজিশনের যে শিক্ষার্থী আছে, তারা কিভাবে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত, এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। পার্ট 4 ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, এই যে এটা হচ্ছে পার্ট 4। এই পার্ট 4 এ দেখো আমরা কি করছি, ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া, অর্থাৎ ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হবে, এরকম র্যান্ডম 5টা পজিশনে আমরা এই আবেদন করে দেখাবো। এর মধ্যে দেখো প্রথম আমি যেটাকে রাখছি সেটা হচ্ছে তোমাদের দেখো 1 থেকে 4,000 এর মধ্যে, 4 থেকে 8,000 এর মধ্যে একজন শিক্ষার্থী, তারপর 8 থেকে 12,000 এর মধ্যে একজন শিক্ষার্থী, তারপর 12 থেকে 5,000 15,000 এর মধ্যে একটা শিক্ষার্থী, 15 থেকে 20,000 এর মধ্যে শিক্ষার্থী। অর্থাৎ বিভিন্ন পজিশনে তুমি কিভাবে আবেদন করবা, কয়টা বিশ্ববিদ্যালয়কে তুমি চয়েস দিবা, কোন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া উচিত, সবকিছু আমরা কি করব এই ভিডিওতে দেখাবো। তো আমরা চলো ভিডিওর প্রথম পার্ট যেটা, এটা শুরু করি। তো পার্ট 1 এ কি থাকবে, সাবজেক্ট চয়েসের তারিখ ও পেমেন্ট সংক্রান্ত তথ্য। তো এই সাবজেক্ট চয়েসের তারিখ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখার জন্য তোমাকে চলে যেতে হবে জিএসটির ওয়েবসাইটে। তো চলো আমরা যদি জিএসটির ওয়েবসাইটটা ওপেন করি, ওয়েবসাইটটা ওপেন করার জন্য তুমি তোমার ফোনে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে চলে যাওয়ার পর তুমি এখানে গিয়ে জিএসটি লিখে সার্চ করবে। জিএসটি লিখে সার্চ করার পর উপরে দেখো তোমার এখানে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে যাবে। এই ওয়েবসাইট লিংকটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কেউ চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে ওপেন করতে পারো। তো ওয়েবসাইটটা যখন তুমি ওপেন করবা, ওপেন করার পর তোমার সামনে জিএসটি ওয়েবসাইটের যে হোম পেজটা আছে, এই হোম পেজটা কি করবে, শো করবে। তো দেখো এখানে খুবই সুন্দর করে ক্লিয়ার করে লেখা আছে যে 2025-26 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম প্রদান ভর্তির আবেদন 6/5/2026 অর্থাৎ 6 মে 2026 দুপুর 12টা 30 থেকে 13/5/2026 রাত 11টা পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ রাত 11টা পর্যন্ত তুমি কি করতে পারবে, চয়েস লিস্টটা সাজাতে পারবে। এর মধ্যে তুমি চয়েস লিস্ট তৈরি করতে পারবে, অর্থাৎ অনেক বেশি সময় দিয়েছে তোমাকে, 8 দিন সময়। 8 দিন সময়ের মধ্যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তুমি কি করতে পারবে, ধীরে সুস্থে বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা সাজাতে পারবে। তো এখন কিছু শর্ত আছে জিএসটিতে সাবজেক্ট চয়েসের জন্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিভাজিত হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি 500 টাকা। দেখো একজন শিক্ষার্থী এখানে কি বলছে, সে সকল বিভাগের জন্য ইলিজিবল হবে না। ধরো একটা বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের জন্য তুমি যদি ম্যাথ উত্তর না করো ভর্তি পরীক্ষায়, তাহলে ইলিজিবল হবে না। আবার অনেক ক্ষেত্রে বায়োলজি উত্তর না করলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য ইলিজিবল হবে না, এটা বুঝাইছে। তারপর বলতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কি করতে হবে, 500 টাকা করে দেবো। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি কত টাকা, 500 টাকা। অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের যদি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা, দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য 1000 টাকা, এরকম করে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তোমাকে তত টাকা, অর্থাৎ 500 দিয়ে গুণ করে তোমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তারপর
কেউ যদি বিশ্ব সাহিত্যেও বিষয় যেরকম চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, তারপর হচ্ছে পরিবেশন বিদ্যা, শারীরিক শিক্ষা, এগুলোতে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তো তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে, এক্সট্রা 300 টাকা ফি দিতে হবে, কারণ এটার জন্য তোমাকে আলাদা ড্রয়িং পরীক্ষা দিতে হবে, আদার্স পরীক্ষা দিতে হয়। তো এই ছিল। তো এখান থেকে তুমি চাইলে এই যে ভর্তি যে নির্দেশিকাটা আছে এটা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারো, যে কিভাবে তোমার ভর্তি নির্দেশিকা আছে। তো এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। তো চলো, আমাদের ভিডিওর প্রথম পার্ট তোমাদের দেখাইলাম, এখন আমরা দ্বিতীয় পার্ট, যে কিভাবে ইউনিভার্সিটিটা নির্বাচন করা যায়। তো আমাদের দ্বিতীয় পার্টের আমাদের যে ভিডিওটা আছে, এটার দ্বিতীয় পার্টে কি বলবো, র্যাঙ্ক অনুযায়ী কি করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন। তো এই যে র্যাঙ্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয় যে নির্বাচন যে পার্টটা আছে, তো এই র্যাঙ্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয় নির্বাচন পাঠ করার জন্য তোমাকে আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করে রাখছি। ওই পিডিএফ দেখে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। তো আমি তোমাদের যদি একটু দেখাই নিচের দিকে, গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমি টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। কয়টা ক্যাটাগরি দেখো, প্রথম ক্যাটাগরি যেখানে আমি তোমাদের দিয়ে রাখছি, দেখো এই যে প্রথম ক্যাটাগরি, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, এরকম করে তোমাদের দেখো তৃতীয় ক্যাটাগরি, এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি, এরকম করে তোমাদের কয়টা ক্যাটাগরি দিয়ে রাখছি, তোমাদের 4টা ক্যাটাগরিতে ভাগ করে রাখছি। তো এই যে 4টা ক্যাটাগরিতে আমি 5টা করে বিশ্ববিদ্যালয় রাখছি। তো এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে দেখো শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনগুলো, মাওলানা ভাসানী, যশোর, নোয়াখালী, পটুয়াখালী, ইসলামিক ইউনিভার্সিটি। তারপর হচ্ছে দেখো দ্বিতীয় ক্যাটাগরিতে আমি রাখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে গোপালগঞ্জের যেটা, তারপর হচ্ছে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি। অর্থাৎ এটা এরকম করে তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে আমি 4টা ভাগে ভাগ করছি, তো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তো দেখো 4 নম্বরে যেগুলো একদম নতুন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কয়েক বছর হয়েছে মাত্র প্রতিষ্ঠিত হয়েছে, এই বিশ্ববিদ্যালয়কে আমরা চতুর্থ ক্যাটাগরিতে রাখছি। তো এই ক্যাটাগরি ওয়াইজ তোমাকে সিলেক্ট করতে হবে যে তোমার পজিশন অনুযায়ী তুমি কোথায় আবেদন করবে। তো যাদের পজিশন একটু ভালো, তোমরা অবশ্যই প্রথম ক্যাটাগরিতে, যাদের পজিশন মিড রেঞ্জে আছে তোমরা মিড রেঞ্জে অর্থাৎ বি ক্যাটাগরিতে, যাদের পজিশন আরেকটু খারাপ অর্থাৎ 8 থেকে 15 হাজারের মধ্যে তোমরা সি ক্যাটাগরিতে টার্গেট করবে সবচেয়ে বেশি। তারপর যাদের পজিশন একদম পিছনে 15, 16 হাজার, 17 হাজার, তোমরা ডি ক্যাটাগরিতে সিলেক্ট করবে। তো এইভাবে তোমাদের কিভাবে সিলেক্ট করতে হয় এটা নিয়ে বিস্তারিত আরো কথা বলবো। তারপর এখন যদি আমি তোমাদেরকে দেখাই যে ভিডিওর পার্ট 3 যে বিষয়টা ছিল, যে পজিশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাইয়ের উপায়, তো এটা নিয়ে কথা বলবো আমরা সাবজেক্ট চয়েস দেখানো শুরু করার ক্ষেত্রে। তো দেখো আমরা এই পার্ট 3 এবং পার্ট 4 দুইটা কম্বাইন্ড আকারে দেখাবো। তো পার্ট 4 যেটা আছে, তো পার্ট 4 এর ভিডিও পার্ট 4 এ আমরা চলে যাই। পার্ট 4 এ দেখো ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া। 5 জন শিক্ষার্থীর জন্য আমরা কি করব, লাইভে ডেমো দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে যে কোনো একটা শিক্ষার্থীর কি করব, প্রোফাইলে লগ ইন করতে হবে। তো প্রোফাইলে লগ ইন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে জিএসটির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো চলো আমরা আবার কি করি, ওই জিএসটির যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটে আমরা চলে যাই। তো এই হচ্ছে আমাদের যে জিএসটির যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে আসার পর আমাদের যে নিচের দিকে যেই পার্টটা থাকবে স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনে আমরা কি করতে হবে, ক্লিক করে দিব। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর তোমাকে এখানে কি করতে হবে, এই যে দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড, এই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার কি করতে হবে, লগ ইন করতে হবে। তুমি তোমার ফোনের মেসেজে, অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করেছিলে তখন ফোনের মেসেজে তুমি কি দেখতে পারবে, এই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা দেখতে পারবে। এই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা তুমি এখানে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলেই তোমার কি হয়ে যাবে, তোমার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। কিন্তু এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে আমি আমার যে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছি। তো কোনো টেনশন নেই, যদি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন হারিয়ে ফেলো তাহলে এখানে দেখো রিকভারি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড এবং চেঞ্জ মোবাইল নাম্বার, তুমি চাইলে তোমার মোবাইল নাম্বার পরিবর্তনও করতে পারবা, অ্যাপ্লিক্যান্ট আইডি রিকভার করতে পারবা। তো রিকভার করার জন্য জাস্ট তুমি যে এখানে রিকভার আইডি এন্ড অ্যাপ্লিক্যান্ট এটাতে ক্লিক করার পর তোমার এসএসসি রোল, তোমার এসএসসি বোর্ড এবং এসএসসি পাসিং ইয়ার এই দুইটা সিলেক্ট করে তুমি এখানে ক্লিক করার পর তোমার যে সিম দিয়ে আবেদনটা করছিলা ওই সিমে একটা মেসেজ যাবে, ওই মেসেজের মাধ্যমে তুমি তোমার অ্যাপ্লিক্যান্ট এবং আইডিটা কি করতে পারবা, রিকভার করতে পারবা। তো এই হচ্ছে তোমাদের রিকভার করার সিস্টেম। তো তোমরা এখান থেকে রিকভার করতে পারো। তো আমার যেহেতু রিকভার করার প্রয়োজন নেই, এই জন্য আমি তোমাদের কি করব, সরাসরি লগ ইন করে দেখাচ্ছি। তো তুমি এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিবে, দিয়ে কি করবে, লগ ইন করে ফেলবে। দেখো লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরই তুমি এখানে কি করতে পারবে, তোমার যাবতীয় তথ্যগুলো দেখতে পারবে। তো এখানে আমি তোমাদের যে তথ্যগুলো দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে একজন শিক্ষার্থীর তার পজিশন হচ্ছে 18,134। তো এরকম তার পজিশনটা, তোমার পজিশন দেখতে পারবে। পজিশন দেখার পরে তুমি এখান থেকে নিচের দিকে আসার পর তুমি এখান থেকে কিছু তথ্য দেখতে পারবে, যে তোমার ভিউ ইলিজিবল সাবজেক্ট, মানে হচ্ছে তুমি কোন কোন সাবজেক্টের জন্য ইলিজিবল। তারপর আসবে বিষয় যে শো কোটা ইনফো, অর্থাৎ তুমি কি কোটায় অ্যাপ্লাই করতে চাও নাকি, তোমার যদি কোটা থাকে তাহলে এখানে কোটাতে অ্যাপ্লাই করবা।
তারপর হচ্ছে অ্যাপ্লাই সাবজেক্ট চয়েস, তুমি এখানে অ্যাপ্লাই সাবজেক্ট চয়েস দিবা। তো তুমি প্রথমে তোমার কাজ হবে তুমি কোন কোন বিষয়ে এলিজিবল এটাতে চেক করা, এই জন্য তুমি ভিউ এলিজিবল সাবজেক্টে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমার পজিশন অনুযায়ী এবং তোমার মার্কের অনুযায়ী তুমি কোন কোন বিষয়ের জন্য এলিজিবল এটা তোমাকে এখানে দেখাবে। দেখো ইসলামিক ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলোর জন্য তুমি এলিজিবল, তারপর মাওলানা ভাসানীর এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল। এটা এক একজন শিক্ষার্থীর জন্য এক এক ধরনের হতে পারে, এটা সবার যে সেম হবে ব্যাপারটা এরকম না, কারণ এক একজনের পজিশন এক এক রকম, এক একজনের মার্ক এক এক রকম। এই জন্য তুমি তোমার পজিশন অনুযায়ী আগে তোমার এলিজিবল লিস্টটা দেখে নিবে। লিস্ট দেখার পরে তুমি এখান থেকে তুমি নিজে নিজে সিলেক্ট করবে যে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখন এটা কিভাবে নির্বাচন করবে, এটা নির্বাচন করার জন্যই তোমাকে দেখতে হবে, ফর এক্সাম্পল এই যে দেখো 18,000 পজিশনের একজন শিক্ষার্থীর প্রোফাইল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি সর্বপ্রথম যারটা দেখাচ্ছি, তো তার যে পজিশন সে দেখো ইসলামিক ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এর জন্য যোগ্য, কিন্তু আদৌ কি সে এই সাবজেক্টটা পাবে কিনা এটা দেখার জন্য আমি তোমাদের 2024-25 সেশনের একটা এলোকেশন লিস্ট, অর্থাৎ 2024-25 সেশনে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট কত পজিশনে চান্স পেয়েছিল এটার একটা কি করে রাখছি, লিস্ট তৈরি করে রাখছি, যেটার পিডিএফ লিংকটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। তো পিডিএফটা যদি আমি তোমাদের একটু ওপেন করে দেখাই, দাঁড়াও তোমাদের একটু ওপেন করে দেখাই। এই যে যে পিডিএফটা আছে দেখো, এখানে একটা পিডিএফ ওপেন করছি আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের গত বছর অর্থাৎ 24-25 সেশনে কোন পজিশনে কোন সাবজেক্টে চান্স পেয়েছিল ফার্স্ট মেরিট লাস্ট মেরিট দিয়ে একটা পিডিএফ তৈরি করা আছে। এই পিডিএফটা যদি তুমি দেখো তাহলে তুমি ধারণা পেয়ে যাবে যে গত বছর যেই পজিশনে চান্স পেয়েছিল এই বছরও ঠিক একই পজিশনে চান্স হবে না, ঠিক আছে, কিন্তু এর আশেপাশে হবে 10, 20 বা 100, সর্বোচ্চ গেলে 200 পজিশনে একটু ডিফারেন্স হতে পারে, বাট কাছাকাছি থাকবে। দেখো গত বছর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ত্রিপলি সাবজেক্টের ফার্স্ট মেরিটে যে চান্স পেয়েছিল তার পজিশন ছিল 8, অর্থাৎ সে 8 থেকে সর্বপ্রথম ত্রিপলিতে ভর্তি হয়েছে, লাস্ট মেরিট ছিল 386। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখো তোমার যে পজিশন ওই পজিশন অনুযায়ী তোমার কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তুমি এই পিডিএফটা দেখে বুঝতে পারবা। দেখো তোমার পজিশন হচ্ছে 18,000, তুমি দেখো দেখো মাওলানা ভাসানীতে সর্বশেষ যে সাবজেক্ট গুলো আছে এখান থেকে 18,000 খুব কোনো সাবজেক্টই যায় না, তার মানে কি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি নাই, তোমার চয়েস করার কোনো প্রয়োজনীয়তাই নেই। তো এরকম করে তুমি কি করতে পারবে, খুব সহজেই তুমি তোমার বিষয়টা নির্বাচন করতে পারবে। এর জন্য তোমার কি করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমার এলিজিবল সাবজেক্ট গুলা গত বছর কোন পজিশনে কোথায় গিয়েছিল এটা একটু তোমার চেক করতে হবে। চেক করে তারপর তোমার নিজে খসড়া করে সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, দেখো যে ফার্মাসি সাবজেক্ট, তারপর দেখো এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের দিয়ে রাখছি। দেখো নোয়াখালীর দেখো ফার্মাসি, গত বছর ফার্মাসিতে স্টার্ট হয়েছিল 55-তে, লাস্ট পজিশন ছিল 555। তো এই যে এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট দেখো ইসলামিক ইউনিভার্সিটি, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এরকম করে তোমার প্রত্যেকটা বরিশাল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির গত বছর কোন পজিশনে কোন সাবজেক্টে চান্স হয়েছে এটা দেয়া আছে। এটা দেখে জাস্ট একটা ধারণা নিবে যে তোমার পজিশন অনুযায়ী তোমার কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসতে পারে। তারপর হচ্ছে তুমি চয়েস লিস্টটা সাজানো শুরু করবে, তাহলে তোমার জন্য চয়েস লিস্ট তৈরি করতে ইজি হবে এবং তুমি দ্রুত সাবজেক্ট পাবে। তুমি যদি নাই জানো আন্দাজের উপরে যদি তুমি আন্দাজ করে দাও তাহলে দেখা যাবে কি তুমি ভালো একটা সাবজেক্ট পেতে পাচ্ছ না। তো চলো এখন আমরা আবার চলে যাই কিভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা অ্যাড করব। এর সাথে ভিউ এলিজিবল সাবজেক্ট, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোতে এলিজিবল সেই সাবজেক্টগুলোতে কিভাবে তুমি তুমি নির্ধারণ করবে গত বছরের ডাটা অনুযায়ী যে তুমি কোন সাবজেক্টের জন্য তুমি এলিজিবল, ওই অনুযায়ী তুমি চয়েস লিস্টটা তৈরি করবে। এটা কিভাবে তুমি সিলেক্ট করতে পারো কোন সাবজেক্টটা তোমাকে আগে দেওয়া উচিত, কোন সাবজেক্টটা পরে দেওয়া উচিত, কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টকে টার্গেট করা উচিত, এটা বোঝার জন্য তোমাকে আমি একটা পিডিএফ দেখে আইছি, যে পিডিএফ এর মাধ্যমে তুমি কি করতে পারছো আশা করছি বুঝতে পারছো যে কোন সাবজেক্টটাকে তোমার আগে দিতে হবে এবং কোন সাবজেক্টটাকে কি করতে হবে তোমাকে পরে দিতে হবে। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অ্যাপ্লাই সাবজেক্ট চয়েস, অর্থাৎ হচ্ছে তুমি যখন সাবজেক্ট চয়েসটা অ্যাপ্লাই করবা, যে তুমি সাবজেক্ট নির্বাচন করছো কিভাবে তুমি তোমার যে চয়েস লিস্টটা আছে ওই চয়েস লিস্টে কিভাবে অ্যাড করবা। তো চয়েস লিস্টে অ্যাড করার জন্য তোমাকে ওই যে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস যেই লেখাটা আছে এটাতে তোমার কি করতে হবে, ক্লিক করতে হবে। এটাতে যখন তুমি ক্লিক করবা তখন তোমার যেই সিম আছে ওই সিমে দেখবা একটা ওটিপি কোড পাঠাতে যাবে। তো ওই ওটিপি পাঠানোর জন্য তোমাকে কি করতে হবে, এখানে কোড পাঠানে তোমার কি করতে হবে, ক্লিক করতে হবে। তুমি যখন এই কোড পাঠানে ক্লিক করবা তখন এই যে এখান থেকে তুমি দেখো, এখান থেকে যদি আমি লিখি দেখো কোড পাঠান, তুমি দেখো
কোড পাঠানোর সাথে সাথে তোমার ওখানে একটা কি করবে, কোড পাঠাবে তোমার যে সিমে, তুমি যে সিমের মাধ্যমে তুমি কি করছিলে, অ্যাপ্লাই করেছিলে, ওই সিমে একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পরে তুমি জাস্ট ওই ভেরিফিকেশন কোডটা এখানে লিখবা। লেখার পরে তোমার সামনে ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর তুমি এখানে দেখো যে এখানে তুমি দেখতে পারবে যে তুমি যতগুলো ইউনিভার্সিটি অ্যাড করবে ঠিক ততগুলো ইউনিভার্সিটি কি তোমার হবে, এখানে টাকাটা যোগ হবে। দেখো একটা ইউনিভার্সিটির জন্য তুমি দেখো এখন কোনো ইউনিভার্সিটি অ্যাড করা হয় নাই, তুমি এইখান থেকে দেখো সবগুলো ইউনিভার্সিটি তোমার এখানে কি হবে দেখাবে। তো এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা ইউনিভার্সিটির সাবজেক্ট তুমি অ্যাড করতে পারো। তো দেখো আমি আহ, একটা সাবজেক্ট চয়েস লিস্ট তোমাদের জন্য রেডি করে রাখছি। এই সাবজেক্ট চয়েস লিস্টটা রেডি করে রাখছি যেন ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো এখান থেকে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবা তোমার পজিশন অনুযায়ী, তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও। তুমি ইউনিভার্সিটি যেই তুমি যখন দেখতে পাচ্ছ, দেখো আমি যেই এখন যে স্টুডেন্টের যে তোমাদের যে ইলিজিবল লিস্টটা দেখাচ্ছি অর্থাৎ সাবজেক্ট চয়েস লিস্টটা দেখাচ্ছি, তার পজিশন হচ্ছে তোমার 3300+। তো ওই 3300+ থেকে সে মানে হচ্ছে দেখো সে 3000 টাকার মতন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ সে 6টা ইউনিভার্সিটি, দেখো 6 × 500 অর্থাৎ 6টা বিশ্ববিদ্যালয়ে সে চয়েস দিয়েছে। এই 6টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনগুলো দেখো, জাস্ট, মাওলানা ভাসানী, তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি। ঠিক এরকম করে সে কি করছে, তোমার 6টা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করছে। 6টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য তার জন্য কি 3000 টাকা চার্জ করছে। তো কিভাবে আমি দেখো চয়েস লিস্টটা সাজাইছি, দেখো জাস্টের ফার্মাসিকে 1 নম্বরে রাখছি, তারপর মাইক্রোবায়োলজি, তারপর মাওলানা ভাসানীর ফার্মেসি, তারপর বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োটেকনোলজি। এইভাবে তোমাদের যে সাবজেক্টগুলো আছে দেখো এইভাবে সাজাইছি। আমি একটা বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট উপরে দিয়ে দিই নাই, আবার আরেকটা বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট নিচে দিয়ে দিই নাই। আমি ভালো সাবজেক্টগুলো অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ে যে ভালো টপ লেভেলে যে সাবজেক্টগুলো আছে এগুলোকে কি রাখছি, উপরে রাখছি। তুমি দেখো এখানে উপরে রাখছি। তারপর দেখো আস্তে আস্তে আমি মানে সাবজেক্টের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি ওয়াইজ নিচের দিকে গেছি, অর্থাৎ সবচেয়ে ভালো যে সাবজেক্টগুলো আছে সে সে যেই বিষয়ে নিয়ে পড়াশোনা করতে চায় ওই সবচেয়ে ভালো, দেখো ফার্মাসি, মাইক্রোবায়োলজি, এভাবে করে দেখো আমি তোমাদের সম্পূর্ণ চয়েস লিস্টটা সাজাইছি। তো ঠিক একইভাবে তুমি যখন তোমার চয়েস লিস্টটা সাজাবে, তুমি তোমার পজিশন অনুযায়ী তুমি ওই পিডিএফটা দেখবা, দেখে তুমি যেই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে ওই সাবজেক্টগুলোকে উপরের দিকে রাখবা, অর্থাৎ ভালো সাবজেক্টগুলোকে উপরের দিকে রাখবা। তারপর মিড রেঞ্জের সাবজেক্টগুলোকে মিডলে রাখবা। দেখো আমি প্রথম দিকে ফার্মাসি, মাইক্রোবায়োলজি, আবার ফার্মাসি, এরকম করে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কারণ এই শিক্ষার্থীর ইচ্ছা হচ্ছে সে ফার্মাসি নিয়ে পড়তে চায়। তো ফার্মাসি নিয়ে পড়তে যেহেতু চায়, এর জন্য কি করতে হবে, অবশ্যই ফার্মাসি সাবজেক্টগুলোকে কি করতে হবে, প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে রাখতে হবে। কারণ জিএসটি তে মাইগ্রেশনটা যেভাবে কাজ করে তোমাদেরকে আমি আগে বলেছিলাম, তুমি যখন ফর এক্সাম্পল তোমার প্রথম মেরিটে তুমি দেখো এখানে আমি কতগুলো সাবজেক্টকে অ্যাড করছি, সর্বমোট 59টা সাবজেক্ট তোমাকে এখানে অ্যাড করছি। তো তোমার যখন প্রথম মেরিট লিস্ট দিল, প্রথম মেরিট দেওয়ার পর তুমি ধরো এই 22 নাম্বার যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই বরিশাল ইউনিভার্সিটির না সরি বেগম রোকেয়া ইউনিভার্সিটির যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি চলে আসলে তুমি নিচের দিকে যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ 23, 24, 25, 26 এই নিচে আর তুমি কি করতে পারো না, সুইচ করতে পারো না। তুমি সেকেন্ড মাইগ্রেশনে তুমি উপরের দিকে যাইতে পারবে, অর্থাৎ উপরের দিকে তুমি এই 21 থেকে নিয়ে উপরের সবগুলো সাবজেক্ট তুমি পরবর্তী মেরিটে পাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য তুমি যদি একটা ফর এক্সাম্পল তুমি যদি এখান থেকে তুমি দেখো যদি গোপালগঞ্জের ফিজিক্সটাকে যদি তুমি এই উপরে দিয়ে দিতা, ওই যে এই উপরে দিয়ে দিতা, তাহলে তোমার কি হইতো, যদি এই গোপালগঞ্জের ফিজিক্সটা চলে আসতো উপরে, তাহলে কি তুমি যদি এই সাবজেক্টটা তোমার এলিজিবলে চলে আসে তাহলে এর নিচের কি হতো, সব সাবজেক্টগুলা মিস হয়ে যাইতো। তো ঠিক আমি যখন বলতেছিলাম যে তুমি ওই 22 নাম্বার সাবজেক্টটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটাকেও যদি তুমি দেখো ওই 22 নাম্বার সাবজেক্টটাকে যদি আমি 4 নাম্বারে দিতাম তাহলে কি হইতো, যে 4 নাম্বারে তোমার পজিশনের যে সাবজেক্ট এটা চলে আসতো 4 নাম্বারে। 4 নাম্বারে থাকার ফলে এর থেকে দেখো নিচের দিকে যত সাবজেক্ট আছে সবগুলো কি হয়ে যেত, মিস হয়ে যেত। এই জন্য সবসময় কি করবা, তুমি ভালো সাবজেক্টগুলো উপরের দিকে রাখবা এবং মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো আছে এগুলো কি করবা, নিচের দিকে রাখবা। তো এইখান থেকে দেখো তুমি যদি দেখো আরেকটা সাবজেক্ট যদি আমি এখান থেকে অ্যাড করি, দেখো এই যে দেখো ম্যানেজমেন্ট ইসলামিক ইউনিভার্সিটি, এটাকে যদি তুমি এখানে ক্লিক করো তোমাকে দেখাই নিচের দিকে দেখো অ্যাড হয়ে যাবে। এখানে দেখো 59টা সাবজেক্ট আছে না, তো আমি এখান থেকে যদি তোমাকে দেখাই যে ম্যানেজমেন্ট আইইউ এটাকে যদি দাও তুমি দেখো নিচে ম্যানেজমেন্ট আইইউ এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এভাবে অ্যাড করতে পারবে, তবে এখানে একটু সতর্কতা অবলম্বন করবা।
দেখো এটা কম্পিউটারের স্ক্রিন হয় একটু বড়, এক সাইড থেকে আরেক সাইডে তুমি কোন সাবজেক্টটা সুইচ করতেছো এটা খুব ইজিলি এবং ক্লিয়ারলি দেখা যায়। কিন্তু তুমি যদি এটা মোবাইলে করতে চাও তখন তোমার ছোট স্ক্রিনে দেখতে অনেক বেশি অসুবিধা হতে পারে। এই জন্য তুমি কি করবা, তুমি মোবাইলে যদি করো তাহলে ডেস্কটপ সাইড দিয়ে নেবা। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি এটা এই সাবজেক্ট চয়েস সাজানোর সময় তুমি এটা কম্পিউটার ব্যবহার করো। তুমি কম্পিউটার যদি নিজের না থাকে তাহলে তুমি কম্পিউটারের দোকানে গিয়ে অথবা কারো যদি থাকে পরিচিত কারো কম্পিউটার থাকে ওই কম্পিউটারে গিয়ে বসে করলে সবচেয়ে ভালো হয়। তো এভাবে তুমি অ্যাড করতে পারো। তো তুমি দেখো এখানে আমি 6টা বিশ্ববিদ্যালয়ের জন্য 3000 টাকা চার্জ করছে। এখন যদি আমি নতুন আরেকটা ইউনিভার্সিটি দেখো অ্যাড করি, দেখো আমি ওর জন্য আমি পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, এটাতে মনে হয় চয়েস দেওয়া হয় নাই, নাকি দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয় নাই। দেখো পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি এটা তাকে সে চয়েস দেয় নাই। তো এখন আমি যদি দেখো এখানে 3000 টাকা না, তো পটুয়াখালী থেকে যদি একটা সাবজেক্টও আমি অ্যাড করি, একটা সাবজেক্টও অ্যাড করি, দেখো তুমি এখানে 3500 হয়ে গেছে, 3500 টাকা হয়ে গেছে। এই জন্য তুমি যদি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাড করো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্ট চয়েস দিল 500 টাকা, একটা সাবজেক্ট চয়েস দিল কি 500 টাকা। এই জন্য তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা তখন সবগুলো সাবজেক্ট অ্যাড করে দিবা, ভালো সাবজেক্ট গুলো উপরের দিকে রাখবা এবং শেষের দিকে কি বাজে যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো কি করে দেবা, তুমি বাদ করে দিবা। তো দেখো আমি এই সাবজেক্টটা রিমুভ করে দিছি, ওই রিমুভ করে দেওয়ার পরে আবার 3000 টাকা হয়ে গেছে। অর্থাৎ পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজির যে সাবজেক্টটা ছিল এটাকে যখন আমি রিমুভ করে দিছি তখন আবার কি হয়ে গেল, এটা 3000 টাকা হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি আরেকটা শিক্ষার্থীর চয়েস লিস্ট তোমাদেরকে দেখাই, দেখো এখানে আরেকটা শিক্ষার্থীর চয়েস লিস্ট আমি তৈরি করে রাখছি। ওর পজিশন ছিল 10,000 প্লাস। তো 10,000 প্লাস হওয়া মানে কি, তার যে পজিশন অনুযায়ী সে বি ক্যাটাগরিতে মোটামুটি ভালো রেঞ্জের একটা সাবজেক্ট পাবে, মানে মিড রেঞ্জের সাবজেক্ট পাবে, ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ পিওর সাবজেক্ট পাবে, সে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না। এই জন্য তার চয়েস লিস্টটা আমি কিভাবে সাজাচ্ছি দেখো, গোপালগঞ্জের ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপর এনিম্যাল সায়েন্স, এগ্রিকালচার, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির ফিজিক্স। তুমি দেখো এইভাবে তার যেই প্রিফারেবল সাবজেক্টগুলো আছিল, তার সে যেই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল ছিল ওই সাবজেক্টগুলো দিয়ে আমি একটা লিস্ট তৈরি করছি। সে টোটাল 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, সেও টোটাল 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে। তাহলে যাদের পজিশন 10,000 বলো বা যে কোনো পজিশনের কথাই তুমি বলো না কেন, তুমি যেইভাবে চয়েস করো না কেন, তুমি ওই ইউনিভার্সিটি গুলোতে চয়েস করবে যে ইউনিভার্সিটি গুলোতে তুমি যোগ্য। এখন তার যে পজিশন ছিল 10,000 পজিশন, এই পজিশনে তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো তো 10,000 পজিশনে মাওলানা ভাসানী এইগুলোতে কি তার দরকার আছে? অনেকে কি করে তোমার 10,000 পজিশনেও কি করে মাওলানা ভাসানীতে অ্যাপ্লাই করে। আসলে মাওলানা ভাসানীতে 10,000 পজিশনে কি পাওয়া যায় না, সিট পাওয়া যায় না। তো অযথা ওইটা হচ্ছে তোমাকে মানি ওয়েস্ট করার কোন দরকার নাই। তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি সাবজেক্ট পাওয়ার মতন এলিজেবল আছো, তুমি যোগ্য আছো, ওই বিশ্ববিদ্যালয়কে কি কি করবা, শুধু টার্গেট করে অ্যাপ্লাই করবা। তো তার জন্য সে 6টা বিশ্ববিদ্যালয়কে অ্যাপ্লাই করছি আমি। এখান থেকে দেখো সবগুলো বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, সবগুলো বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, কারণ সে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়তে চায়। তো বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যদি সে পড়তে চায় তাহলে কি করবে, বি ক্যাটাগরির ইউনিভার্সিটির যে পিওর সাবজেক্টগুলো আছে এগুলোতে সে পড়তে পারবে। তো আমি দেখো সবগুলো এখানে কি করছি, অ্যাড করে দিছি। তো সে টোটাল তুমি দেখো টোটাল 63টা সাবজেক্ট আমি অ্যাড করতে পারছি। অ্যাড করার পরে আমি তোমাকে যদি একটু দেখাই, আমি মাঝখানে একটা বিশ্ববিদ্যালয়কে অ্যাড করছি, যেটা হচ্ছে ওকে বোনাস, যেমন রাঙামাটি সায়েন্স এন্ড টেকনোলজি। তো তুমি যখন আমি তোমাকে দেখাইছিলাম তখন যে রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি ছিল সি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি। তো রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি মাঝখানে অ্যাড করার কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যাকআপ। দেখো বলা তো যায় না, ওয়েটিং মানে ওয়েটিং। তোমার পজিশন যদি 8,000-এর মধ্যে থাকতো তাহলে তুমি মানে শিওর থাকতা। তোমার পজিশন যেহেতু 10,000, তাহলে এমন একটা বিশ্ববিদ্যালয়কেও তোমার সিলেক্ট করা দরকার যেই বিশ্ববিদ্যালয় অনেক পিছন থেকে টানে। তো এখানে দেখো রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি আমি অ্যাড করছি কেন, রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজিতে অনেক পিছন থেকে, যেহেতু এটা নতুন তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয়, এখানে কি করা যায় পিছন থেকেও কি খুব সহজে চান্স পাওয়া যায়। এই জন্য আমি ওর চয়েস লিস্টে রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাড করে দিয়েছি। অর্থাৎ তোমার পজিশন যদি 10 থেকে 12,000-এর মধ্যে হয় তাহলে তুমি কি করবা, অবশ্যই একটা সি ক্যাটাগরির ইউনিভার্সিটি রাখার চেষ্টা করবা, আর বাকিগুলো বি ক্যাটাগরিও দিতে পারো যদি। আর যদি তোমার মনে হয় যে না আমি একদম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, একদম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, তাহলে তুমি এই যে রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি এগুলাতে কি করবা, আর একটু বেশি অ্যাপ্লাই করবা। রাঙ্গামাটি, পিরোজপুর, যে ইউনিভার্সিটি গুলো নতুন আছে, চাঁদপুর বিজ্ঞান ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে নতুন ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলোতে ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারো। 10,000 পজিশনে ওই সাবজেক্ট গুলো ভালো আসবে, তুমি দেখলেই বুঝতে পারবা যে ওই লিস্টটা থেকে তুমি দেখতে পারো যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা কত পজিশনে আসে। এখন আমি কথা বলবো যে তোমাদের যেই কিভাবে পেমেন্টটা করবা। দেখো এখান থেকে তুমি
যতক্ষণ না পেমেন্ট করবা এতক্ষণ তুমি দেখো যে সেভ অ্যান্ড পে লেটার, এটাতে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পর তোমার এখানে আবার চলে আসবে। তারপর আবার তুমি এখান থেকে গিয়ে দেখো সেম চয়েস লিস্টে তুমি দেখতে পারবা। কিন্তু তুমি যদি এটাকে একবার পেমেন্ট করে ফেলো তাহলে আর পরিবর্তন করতে পারবা না। এই জন্য পেমেন্ট করার আর পূর্ব মুহূর্ত পর্যন্ত পরিবর্তন করার কোনো দরকার নাই। তুমি এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করে তারপর হচ্ছে তুমি এখান থেকে দেখো মেক পেমেন্ট দিবা। দেওয়ার পর তুমি বিকাশ, নগদ বা আদার্স মোবাইল ব্যাংকিং এর সাহায্যে তুমি কি করতে পারবা, পেমেন্টটা করে ফেলতে পারবা। এই জন্য তোমার একটু সময় নিচ্ছে, লুট হচ্ছে। এই যে দেখো চলে আসছে মোবাইল ব্যাংকিং, তুমি দেখো বিকাশ, তারপর রকেট, নগদ, উপায়, তুমি যে কোনো মাধ্যমে তুমি কি করতে পারবা, পেমেন্ট করতে পারবা। তো এই ছিল হচ্ছে তোমাদের সম্পূর্ণ চয়েস লিস্ট দেওয়ার যে ভিডিও আমি তোমাদের দেখালাম, যে কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে সাজাতে হয়। তো সবকিছুই তোমাদেরকে দেখানো শেষ। এখন আমি তোমাদেরকে আবার যদি এই লিস্টটা দেখাই, এই একটা লিস্টের মাধ্যমেই তুমি সম্পূর্ণ যে চয়েস লিস্টটা আছে এটা তুমি তুমি তোমার মতন করে সাজাইতে পারবা। তো আমি তোমাদেরকে তো দেখাইলাম কিভাবে সর্বপ্রথম এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, যে প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, চতুর্থ ক্যাটাগরি ইউনিভার্সিটি। এখানে যদি আমি একটু উল্লেখ করে দিই, প্রথম ক্যাটাগরির ইউনিভার্সিটি যাদের পজিশন 1 থেকে 5 হাজারের মধ্যে আছে, 1 থেকে 5 হাজারের মধ্যে আছে, তোমরা খুব ইজিলি প্রথম ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স পাবে। এবং দ্বিতীয় ক্যাটাগরি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে চান্স পাবে। আর যাদের পজিশন মানে 5 হাজারের পর থেকে 6 হাজার থেকে 10 হাজারের মধ্যে আছে, তোমরা দ্বিতীয় ক্যাটাগরির যে ইউনিভার্সিটি আছে এগুলোতে, দ্বিতীয় ক্যাটাগরির ইউনিভার্সিটিতে তোমরা মানে বায়োলজি রিলেটেড সাবজেক্ট, তারপর হচ্ছে পিওর সাবজেক্ট, সায়েন্সের পিওর সাবজেক্ট, আর্টসের পিওর সাবজেক্ট এগুলা পাবে। কিন্তু টেক রিলেটেড কোনো সাবজেক্ট না পাওয়ার সম্ভাবনা আছে, তবে তোমরা সি ক্যাটাগরিতে টেক রিলেটেড সাবজেক্টগুলো পাবে। তারপর যদি আমি তোমাদেরকে বলি যে যাদের পজিশন 12 হাজার থেকে 15 হাজারের মধ্যে, তোমরা এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবে, মানে মোটামুটি ভালো সাবজেক্ট পাবে। এবং ডি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো তোমরা কি পাবে, ডি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পাবে। আর যাদের পজিশন একদম 15 হাজারের থেকে 20 হাজারের মধ্যে, তোমরা ডি ক্যাটাগরি ছাড়া অন্য কোথাও অ্যাপ্লাই করবে না, কারণ 15 হাজারের পরে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো আমি তোমাদেরকে বলবো 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে শুধু অ্যাপ্লাই করবা, 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ 20 হাজার পর্যন্ত অ্যাপ্লাই করবা। 20 হাজারের পরে যাদের মেরিট, তোমাদের আর মানে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। আমি মানে অযথা টাকা নষ্ট হবে, এটা যেটা বাস্তবতা। গত বছর 16 থেকে 17 হাজারের পরে আর মেরিট যায় নাই। তো আমি বলতেছি 20 হাজার পর্যন্ত জাস্ট মানে মনের শান্তির জন্য করতে পারো। তবে 17 হাজারের মধ্যে যারা আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে 17 হাজার পর্যন্ত। 17 হাজারের মধ্যে যারা আছো তোমরা মানে 16 থেকে 17, 16, 17, 15 তোমরা ডি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতেও অ্যাপ্লাই করবে। তোমরা কখনোই যে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে 15 হাজার মেরিটে যাবে না। তো গত বছরে কোন পজিশনে কোনটাতে চান্স হয়েছিল এটা একটু দেখবা। এখান থেকে আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো বি ক্যাটাগরির বরিশাল ইউনিভার্সিটি কি, বি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি। তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি। তো এখানে তোমাদের যদি দেখাই আমি, দেখো বেগম রোকেয়া কি, বি ক্যাটাগরি ইউনিভার্সিটি। তো বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তুমি যদি দেখো সর্বশেষ পজিশন 10 হাজার, 11 হাজার, 10 হাজার, 10 হাজার, 12 হাজার, 12 হাজার, 11 হাজার, দেখো 12 হাজার পর্যন্ত লাস্ট মেরিট যাচ্ছে বি ক্যাটাগরির ইউনিভার্সিটিতে। তো তুমি ওই তোমার পজিশন হচ্ছে 12 হাজারের পরে, তুমি কেন বি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলাতে চয়েস করে মানে 13 হাজার, 14 হাজার পজিশনে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চয়েস করে তুমি টাকাটা নষ্ট করবে? এই জন্য তুমি কি করবা, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরিতে চয়েস করবা। অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তোমার যদি তোমার কোটা না থাকে, যদি কোটা থাকে তাহলে তো তোমার কি করতে হবে, তুমি যে কোনো জায়গা থেকে চান্স পেতে পারো। কোটা থাকলে তুমি, গত বছর কোটা থেকে 57 হাজার পর্যন্ত চান্স হইতে। তো এই জন্য আমি তোমাদের বলবো যে এইগুলা দেখে নিবা, এই ডাটাটা দেখে নিবা। কারণ তুমি একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট অ্যাড করলে তোমার কত হবে, 500 টাকা দিতে হবে। তো তোমার টাকার যে ভ্যালুটা আছে এটা বোঝার জন্য হলেও অন্তত তুমি এটা একটু খেয়াল করে দেখো। তুমি বরিশাল ইউনিভার্সিটিতে দেখো, যদি তুমি দেখো সর্বশেষ 13 হাজার নাকি, হ্যাঁ 13 হাজার পর্যন্ত গেল। একটু জুম করে যদি তোমাদের দেখায়, দেখো বরিশাল ইউনিভার্সিটিতে দেখো এই যে 13 হাজার, 11 হাজার, 12 হাজার, 13 হাজার, 10 হাজার। তো মানে লাস্ট মেরিট কত ছিল বরিশালে, এরকমই 12, 13 হাজার। তো বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আমি যতটুকু দেখছি যে এর বেশি আসলে যায় না। তারপর যদি আমি তোমাদের আরেকটা ইউনিভার্সিটি দেখাই, দেখো জাতীয় কবিতা যদি একটু দেখায়, জাতীয় কবি দেখো এই যে 10 হাজার, এই যে 10 হাজার। তো তুমি দেখতে পাচ্ছ যে বি ক্যাটাগরি যেখানে একটা 12 হাজার আছে। তো
তো এই যে তুমি দেখতে পাচ্ছ যে বি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে এগুলোতে 10,000 12,000 মিনিট পর্যন্ত যাচ্ছে। তো এইভাবেই তোমার কি করতে হবে, চয়েস লিস্টটা তৈরি করতে হবে। কিন্তু তুমি যখন সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যাবা, সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যখন তুমি চয়েস লিস্টটা দেখবা, দেখবা যে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অনেক পিছনে পর্যন্ত যাচ্ছে। তো আমি যদি তোমাদের একটু সি ক্যাটাগরি ইউনিভার্সিটিটা একটু দেখাই, তো দেখো আমি সি ক্যাটাগরি ইউনিভার্সিটির একটা মানে গত বছরের যে এলোকেশনটা এটা আমি ওপেন করলাম। তুমি দেখো এখান থেকে দেখো সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সর্বশেষ পজিশন ছিল 12,000। তো সুনামগঞ্জ যে সায়েন্স এন্ড টেকনোলজি এটা সর্বশেষ দেখো 15,400 পর্যন্ত কি হয়েছে, মেরিটে গেছে। তো সি এবং ডি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে গণবিজ্ঞপ্তি বলো অথবা যে কোনো একটা পর্যায়ে হলেও মানে পিছন থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো তুমি যখন চয়েস দিবা তোমার পজিশন যদি 12, 13, 14, 15, 16 এরকম পজিশনে থাকে, তোমরা অবশ্যই সি এবং ডি ক্যাটাগরিতে চয়েস দিবা। তোমাদের এ এবং বি তে চয়েস দেওয়ার কোনো দরকার নেই। এ এবং বি তে যদি তোমরা চয়েস দাও তাহলে এটা মানে তোমাদের টাকাটাই অযথা নষ্ট হবে। তো এই জন্য আমার প্রেফার থাকবে তোমরা অবশ্যই একটু বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবা। যেই পিডিএফটা দিচ্ছি এটা তো আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিডিও দেখেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা, আমাদের গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ, ওই টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবা, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমার তোমার চয়েস লিস্টটা সাজিয়ে তুমি আমাকে ইনবক্স করে পাঠাইতে পারো, আমি যদি সময় সুযোগ হয় আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো এই কথা ছিল যে তোমরা, আমি আবার একটু সামারি করে দিই, যাদের পজিশন ভালো অর্থাৎ পজিশন অনেক ভালো করেছো 1 থেকে 3 হাজারের মধ্যে তোমরা তো এক ক্যাটাগরিতে ভালো সাবজেক্ট পেয়ে যাবা। যাদের পজিশন 3 থেকে 5 হাজারের মধ্যে তোমরা এক ক্যাটাগরিতে পিওর সাবজেক্ট পাবা, বি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। যাদের পজিশন 5 থেকে 8 হাজারের মধ্যে তোমরা এই ক্যাটাগরির ইউনিভার্সিটিতে একদম বাজে সাবজেক্ট গুলা পাবা, বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে মিড রেঞ্জের সাবজেক্ট পাবা, সি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং গুলা পাবা। আবার যাদের পজিশন হচ্ছে 12,000-এর মধ্যে তোমরা কি করবা, সি ক্যাটাগরিতে ভালো সাবজেক্ট পাবা, বি ক্যাটাগরিতে মিড রেঞ্জের সাবজেক্ট পাবা। আর যাদের পজিশন একদমই 12 পর থেকে 13, 14, 15, 16, 17, 18,000, তোমাদের আসলে চয়েস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা সিট কনফার্ম করা। তো তোমাদের ওই বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরিতে সাবজেক্ট আসবে না। তো এইখানে তুমি মানে চয়েস করাটা তোমার জন্য বোকামি হবে। এর জন্য তোমার উচিত হবে তুমি অবশ্যই একটু বুঝে শুনে চয়েসটা দিবে, এবং তুমি যে চয়েস লিস্টটা তৈরি করবে ওই চয়েস লিস্টটার ক্ষেত্রে তুমি অবশ্যই প্রায়োরিটি লিস্টে তুমি সি এবং ডি ক্যাটাগরিকে রাখবে। তো এই ছিল কথা। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো এবং এই ভিডিওর কমেন্ট বক্স থেকে ড্রাইভ লিঙ্ক থেকে তুমি দেখে নিও এই পিডিএফটা। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, সালাম।